আমি তনিমা আপনাদের স্বাগত জানাচ্ছি নবপল্লী স্টুডিওর আজকের দেশ এবং আন্তর্জাতিক সংবাদে। প্রথমে শিরোনাম। গোপালগঞ্জে সহিংসতায় তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ১৪ দিন। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরে যেতাম ড ইউনূস। অ্যাম্বুলেন্স আটকে রাখল চালক সিন্ডিকেট, ভেতরের নবজাতকের মৃত্যু। ১৫ আগস্টের প্রথম প্রহরে ঢাবিতে ডিজে পার্টি, শিক্ষার্থীদের উল্লাস। খালেদা জিয়ার জন্মদিন এবারও নেই কেক কাটার আয়োজন। বেশিরভাগ গণমাধ্যম বিশেষ দলের মুখপাত্র হয়ে কাজ করছে হাসনাত। কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কাইসার। ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা জোরদার, কঠোর অবস্থানে পুলিশ। ভোলাগঞ্জে লুট হওয়া সাদো পাথর ডেমরায় জব্দ। শিক্ষা সংস্কারের শিবিরের ৩০ দফা প্রস্তাবনা। নির্বাচন বানচালের চেষ্টকারীরা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবেন সালাউদ্দিন আহমেদ। জন্মাষ্টমী ঘিরে ব্যাপক প্রস্তুতি, ১০ দফা দাবি। শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের প্রমাণ পেয়েছে সিআইডি। বাংলাদেশ থেকে প্রহরী পরিচর্যাকারী নিতে পারে মালয়েশিয়া। বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে অপুকে অপহরণের অভিযোগ। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসা পুতিনের। শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। মালয়েশিয়ায় ১,৭৯৬ অভিবাসী আটক, বাংলাদেশি ১,১৩৬। গাজায় বোমাবর্ষণ বাড়িয়েছে ইসরায়েল, মিশরে হামাস নেতারা। ভারতের কাশ্মীরে আকস্মিক বন্যায় কমপক্ষে ৫৬ জন নিহত এবং বহু নিখোঁজ। ফিলিস্তিন রাষ্ট্রকে সমাধিস্থ করতে পশ্চিম তীরে বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলি মন্ত্রীর। ভারতের উপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়নের দুটি ব্যাংকের উপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা। এখন বিস্তারিত দেশের সংবাদ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা ও সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মেয়াদ ১৪ দিন বাড়ল। কমিশন ও তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ আগামী ২৭ আগস্ট পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার ১৪ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যায় ফিরে যেতাম। সরকার একটি বৈধ নির্বাচন করতে চায়, যে নির্বাচন হবে গ্রামের মেলার মতো আনন্দদায়ক। বুধবার ১৩ আগস্ট সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব বলেন। শরীয়তপুরের রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, শরীয়তপুরের অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের কবলে পড়ে দীর্ঘ সময় আটকে থাকার কারণেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে একাধিক ডিজে পার্টি উদযাপন করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। শুক্রবার ১৫ আগস্ট প্রথম প্রহরের শিক্ষার্থীরা ডিজে পার্টি করে উল্লাস করতে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ও কবি জসিম উদ্দিন হলে ডিজে গানের তালে তালে নাচে মেতে ওঠেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আগস্ট মাসে হলের শিক্ষার্থীদের অন্তত ৪০-৪৫টি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হতো। তবে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। স্বৈরাচার পতনের পর এই বছরের আগস্ট আমাদের জন্য ভিন্ন। বাধ্য হয়ে রাজনৈতিক প্রোগ্রামে যেতে হচ্ছে না, এজন্য আমরা মুক্ত পরিবেশে আনন্দ করছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ শুক্রবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান খালেদা জিয়ার জন্মদিনে দলীয়ভাবে এবারও কোনো কেক কাটার আয়োজন থাকছে না। দলীয় নেতারা জানিয়েছেন, এবারের জন্মদিনে ঢাকাসহ সারা দেশে বিএনপির কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে মুক্তিযুদ্ধে, ১৯৯০ সালের গণ আন্দোলনে এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাতে এবং আহতদের সুস্থতা কামনা করা হবে। কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সকাল ১১টায় এই দোয়া মাহফিল হবে। মুক্তির পর দ্বিতীয় জন্মদিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিন স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এরপর এটিই তার দ্বিতীয় জন্মদিন, যা তিনি মুক্ত পরিবেশই পালন করছেন। তবে বিএনপি বলছে, জুলাই আগস্টের শহীদ ও আহতদের স্মরণে কেক কাটা সহ অন্য কোনো আড়ম্বরপূর্ণ কর্মসূচি থাকবে না। তারা ২০১৬ সাল থেকে জন্মদিনে কেক কাটার পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছে। এর আগে দীর্ঘ সময় তারা ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করতেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বেশিরভাগ গণমাধ্যম কখনো বিশেষ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র, কখনো কর্পোরেট স্বার্থ রক্ষাকারী, আবার কখনো কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর হয়ে সংবাদ প্রচার করছে। বৃহস্পতিবার ১৪ আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টে এমন মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায়
ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার ১৪ আগস্ট অভিনেত্রী শমী কায়সারের জামিনে কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির। তিনি জানান, উত্তরা পূর্ব থানার মামলায় তিনি জামিনে মুক্ত হয়ে কাশিমপুর নারী কারাগার থেকে বেরিয়ে যান। গত বছরে ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। পরে তাকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যা চেষ্টায় গ্রেফতার দেখানো হয়। উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমী কায়সার। শেষমেশ গত ১২ই মার্চ জামিন পান তিনি। এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখায় আদালত। এ মামলাতেও গত সোমবার জামিন পান এই অভিনেত্রী। ১৫ আগস্ট বিগত সরকার আমলে এই দিনটি ঘিরে থাকত বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এবার নেই তেমন কোনো আয়োজন। বরং ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা রুখতে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে জনতা। কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ১৪ আগস্ট রাতে সরেজমিনে ধানমন্ডি ৩২ নম্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশমুখে দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনী। ভেতরে অবস্থান নিয়ে রয়েছে বিক্ষুব্ধ জনতা এবং বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় র‍্যাব ১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার ১৪ আগস্ট রাত ৯:৩০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। একই সময় প্রায় ৬ লাখ ঘনফুট বালুও লুট হয়েছে, যার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা। স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জে ১০ নম্বর ঘাট থেকে এসব সাদা পাথর সংগ্রহ করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে। পাঠ্যক্রম, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থাপনা, উচ্চশিক্ষা, মাদ্রাসা শিক্ষা, দক্ষতা, মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ সহ ৩০ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার ১৪ আগস্ট বিকেলে জাতীয় প্রেসক্লাবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই সব প্রস্তাবনা পেশ করেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যারা নির্বাচন বানচাল করতে চেষ্টা করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ১৪ আগস্ট নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রামে প্রতিবারের মতো এবারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুরে জিএম সেন হলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক আর.কে দাস রূপু উৎসবের প্রস্তুতি এবং ১০ দফা দাবি তুলে ধরেন। শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের প্রমাণ পেয়েছে সিআইডি। অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে রাষ্ট্রবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার পর ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। বৃহস্পতিবার ১৪ আগস্ট রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান এসব তথ্য জানান। বাংলাদেশ থেকে প্রহরী পরিচর্যাকারী নিতে পারে মালয়েশিয়া। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মালয়েশিয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এছাড়া দেশটিতে বিপুল সংখ্যক নিরাপত্তা প্রহরীর চাহিদা রয়েছে। নিকট ভবিষ্যতে বাংলাদেশ থেকে নতুন করে বয়স্ক জনগোষ্ঠীর জন্য পরিচর্যাকারী এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা প্রহরীর নিয়োগের সুযোগ তৈরি হতে পারে। বৃহস্পতিবার ১৪ আগস্ট রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি নতুন নিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে অপুকে অপহরণের অভিযোগ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজন তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে ভিডিও ধারণ করেছেন বলে অভিযোগ করেছেন অপুর স্ত্রী আনিশা।
বৃহস্পতিবার ১৪ই অগস্ট শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসা পুতিনের। আলাস্কার অ্যাঙ্করেজে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেন যুদ্ধে অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সত্যিকার প্রচেষ্টার প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টিও আসতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে রকেট ফোর্স গঠন করল পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার ১৪ই অগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আগে দিয়ে এমন ঘোষণা দিলেন তিনি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন শাহবাজ। মালয়েশিয়ায় ১৭,৮৯৬ অভিবাসী আটক, বাংলাদেশি ১১৩৬। বছরের ৬ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় ১৭,৮৯৬ জন অনিবন্ধিত অবৈধ বিদেশি ডিটেনশন ক্যাম্পে আটক আছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন নাসিওতিয়ান ইসমাইল। ক্যাম্পে আটকদের মধ্যে ১,১৩৬ জন বাংলাদেশি রয়েছেন। গাজায় বোমাবর্ষণ বাড়িয়েছে ইসরায়েল, মিশরে হামাস নেতারা। ইসরায়েলি বাহিনী রাতারাতে গাজা সিটির পূর্বাঞ্চলে বোমাবর্ষণ বাড়িয়েছে। বুধবার ১৪ই অগস্ট একযোগে বিমান হামলা ও ট্যাঙ্কের গোলাবর্ষণে অন্তত ১১ জন নিহত হয়েছে। এছাড়া এতে বিধ্বস্ত অঞ্চলের আরও বাড়িঘর ধ্বংস হয়েছে বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এদিকে ফিলিস্তিনি ইসলামিকপন্থী গোষ্ঠী হামাস মধ্যস্থকারীদের জানিয়েছে তারা যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে প্রস্তুত। ভারতের কাশ্মীরে আকস্মিক বন্যায় কমপক্ষে ৫৬ জনের মৃত্যু এবং বহু নিখোঁজ। জম্মু ও কাশ্মীরের ৬৪ এলাকায় ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ১৩ অগস্ট দুপুরে ৬৪ গ্রামের কাছে মচই মাতা মন্দিরের কাছে ব্যাপক বৃষ্টিপাত হয়। এর জেরে যে হড়পাবানের সৃষ্টি হয়েছে তাতে অনেকে আটকা পড়েছেন। রয়টার্স এবং এজেন্স ফ্রান্স। ফিলিস্তিন রাষ্ট্রকে সমাধিস্থ করতে পশ্চিম তীরে বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রী। ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মুটরিচ পশ্চিম তীরের E1 বসতি প্রকল্পে ৩,০০০-এর বেশি ঘর নির্মাণের পরিকল্পনার অনুমোদন ঘোষণা করেছেন। তিনি বলেছেন এই উদ্যোগই ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে সমাধিস্থ করবে। ভারতের উপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি বৈঠক ব্যর্থ হলে ভারতের উপর অতিরিক্ত সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হতে পারে। ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ব্যাসেন্ট বলেন, রাশিয়ার তেল কেনার কারণে আমরা ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি। আলোচনার ফল ভালো না হলে এই শুল্ক বা সীমানিষেধ আরও বাড়তে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ২টি ব্যাংকের উপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা। সম্প্রতি রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়ে একটি তালিকা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। ওই তালিকায় চীনের ২টি আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করায় পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। আল্লাহ হাফেজ।